একটা 4 বছরের বাচ্চা সে কী বা বোঝে, তাকে কতটাই বা আপনি ভ্যালু দেন, হয়তো তাকে ভালোবেসে আপনি কোলে নিতে পারেন, এর থেকে বেশি কিছু না। কিন্তু যদি বলি যে একটা 4 বছরের বাচ্চা যেটা দেখেছে সেইটা দেখে এমন একটা ড্রয়িং করলো যার ফলে তার মায়ের মৃত্যু কিভাবে হয়েছে, কে তার মাকে মেরেছে, সেই সমস্ত কিছু একদম জলের মতন পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায়। 17 ফেব্রুয়ারি 2025 সন্দীপ তার শ্বশুরবাড়ির লোকদের ফোন করে একটা জিনিস বলে যে তাদের মেয়ে সোনালি সে ঝুলে পড়েছে। এই কথাটা শুনে সোনালির ফ্যামিলি মধ্যপ্রদেশ থেকে সোজা চলে আসে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। এই ঝাঁসিতে এসে তাদের মেয়ের ওই অবস্থা দেখে তারা একদম ভেঙে পড়ে এবং তাদের প্রথম আঙ্গুলি ওঠে জামাইয়ের দিকে। জামাই একটা ভালো কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করত। তাদের মেয়ের বিয়ে হয়েছিল, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কিন্তু এখানে সন্দীপ আর সোনালি একে অপরকে পছন্দ করেছিল। তখন পুলিশ জিজ্ঞাসা করে সমস্ত কিছুই যখন ওকে ছিল তাহলে এই জিনিসটা কেন হলো, কেন আপনাদের মেয়ে ঝুলে পড়লো? তখন সোনালির মা বাবা বলে যে এই যে সন্দীপ আছে এবং তার ফ্যামিলি আছে, এরা প্রচণ্ড লোভী। এরা এতটাই লোভী যে বিয়ের সময় এদেরকে 20 লাখ টাকা পণ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এদের ডিমান্ড কমছিল না। এরা তারপর ডিমান্ড করে বসে একটা গাড়ির, কিন্তু সেই গাড়িটা আমরা দিতে সেই সময় সামর্থ্য হয়নি। আমরা বলেছিলাম যে পরবর্তী সময় আমরা সেই গাড়ির ব্যবস্থা করব। তার বদলে সেই সময় আমরা একটা রয়্যাল এনফিল্ড বাইক জামাইকে কিনে দিয়েছিলাম। জামাই এতে সন্তুষ্ট হয়নি। বিয়ের পর থেকেই কন্টিনিউয়াসলি আমার মেয়ে অত্যাচারিত হতো, কিন্তু আমার মেয়ে সংসার করতে চাইতো। সেই কারণে সে আমাদেরকে প্রথম কিছুই বলেনি। পরবর্তীকালে কিছুই সহ্য করতে না পেরে সে একসময় আমাদেরকে বলে। আমরা ভাবি যে এইটা কি করে হতে পারে, এত লোভী মানুষ পৃথিবীতে কি করে থাকতে পারে। 2017 সালে আমাদের মেয়ে সোনালি এই সন্দীপকে বিয়ে করেছিল 11 ফেব্রুয়ারি, আর এই বছর জাস্ট তার বিয়ের যখন 8 বছর পূর্ণ হয়েছে, জাস্ট 8 দিন হয়েছে, আমার মেয়ের দেহ এই অবস্থায় পাওয়া গেল এবং এই সমস্ত কিছুর পিছনেই সন্দীপ দায়ী। পুলিশ সন্দীপকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়। তার এগেনস্টে কয়েকটা ধারায় চার্জ লাগে। সেই সময় এই সোনালির মা বাবা তাদের নাতনিকে নিয়ে থানার সামনে বসে আছে। হঠাৎ করে এই নাতনি একটা খাতা নিয়ে সেই খাতাতে কিছু একটা আঁকতে শুরু করে। প্রথমে ওই দিকে কেউ লক্ষ্য দিচ্ছিল না। সবাই সেই সময় কেন বাচ্চার একটা আঁকার দিকে লক্ষ্য দেবে? তাদের মেয়ে মারা গেছে, তার বডিটা কখন নিয়ে তার শেষকৃত্য করা হবে, এই সমস্ত কিছুর জন্য তারা প্রিপারেশন করছে। কিন্তু সেই সময় হঠাৎ করেই এই সোনালির দাদার ওই আঁকাটার দিকে নজর পড়ে। ওই আঁকাতে ওই সোনালির 4 বছরের মেয়ে যে আঁকাটা আঁকছে সেটা দেখে না সবাই একটু কেমন অবাক হচ্ছে। সে একটা ছোট্ট মাথা দিয়ে 2 হাত 2 পা যেমন বাচ্চারা আঁকে সেই রকম একটা আঁকা আঁকে, কিন্তু ওই আঁকাতে একটা ডিফারেন্স ছিল। সেটা হচ্ছে পিছন থেকে একটা হাত এসে সেই ছোট্ট সামনের যে স্কেচটা আছে তার পিছনে তার ঘাড়টা ধরছে। তখন সোনালির এই 4 বছরের মেয়েকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি আঁকছো তুমি? তখন বলে আমি আমার মাকে আঁকছি। তখন সোনালির দাদা বলে যে আচ্ছা, মাকে আঁকছো বুঝলাম, মায়ের পিছনে ওই যে একটা হাত ঘাড়ের কাছে এসে লাগছে, ওইটা কার হাত ছিল? তখন সেই 4 বছরের মেয়ে বলে যে এটা তো বাবার হাত। বাবা মাকে অনেক মারে, মারার পর হঠাৎই মা মাটিতে পড়ে যায়। মাকে মাটি থেকে তুলে একটা দড়ি দিয়ে সোজা টানিয়ে দেয়। এই জিনিসটা শোনার পরেই যখন তাকে বলে যে তুমি কি এটা ক্যামেরার সামনে বলতে পারবে, তখন সেই 4 বছরের বাচ্চা মেয়ে সেই সমস্ত জিনিসটাই গড় গড়িয়ে ক্যামেরার সামনে বলে। এবং এই জিনিসটা যখন পুলিশ অফিসারদের সামনে সেই ছোট্ট 4 বছরের মেয়ে বলে, তখন পুলিশ বুঝতে পারে যে সোনালি নিজে থেকে ঝুলে পড়েনি, তাকে ঝোলানো হয়েছিল এবং ঝোলানোর আগে তার উপর অকথ্য অত্যাচার হয়েছিল লাস্ট 8 বছর ধরে, যেটা সোনালি কাউকে বুঝতে দেয়নি। এইবার সোনালির যে হাজব্যান্ড আছে তাকে
আবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদে যখন তাকে বলা হয় যে তোমার নিজের মেয়ে সমস্ত কিছু দেখে ফেলেছে এবং তোমার মেয়ে একটা স্কেচ তার মাধ্যমে বলেছে তুমি তোমার ওয়াইফের গলা টিপে হত্যা করে তাকে ঝুলিয়েছো, তো তোমার সমস্ত পর্দা ফাঁস হয়ে গেছে, তো এইবার বলো যে টোটাল ম্যাটারটা কি। সন্দীপ তখন বলতে শুরু করে, প্রথম থেকেই আমাদের রিলেশনটা খুব একটা ভালো ছিল না, আমরা যেটা ডিমান্ড করেছিলাম সেই জিনিসটা পাইনি। তখন পুলিশ বলে যে বিয়েতে পণ প্রথা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। তখন সন্দীপ একদম নিরুত্তর, সে কিছু না বলেই এগিয়ে যায়। সে বলে যে এই যে 14ই ফেব্রুয়ারি ছিল, এই সোনালির মামার ছেলের বিয়ে ছিল, সেই বিয়েতে আমারও ইনভিটেশন ছিল, কিন্তু আমি সোনালির বাপের বাড়ি জীবনেও যাব না বলে প্রতিজ্ঞা করেছিলাম। এই তো কয়েক বছর আগে আমার আর সোনালির একটু ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলা নিয়ে সোনালি বাপের বাড়ি চলে যায় এবং তার বাপের বাড়ির লোকরা আমার নামে কেসও করে দেয়। অনেক কষ্টে সেই কেসটা আমি তুলতে বাধ্য করেছি। তারপরে ভেবেছিলাম যে সোনালির সাথে আমার সম্পর্কটা আরও ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সম্পর্কটা আর ঠিক হয়নি। সোনালির তরফ থেকে সোনালির মা বাবা বলে যে এই সোনালির 2017-তে বিয়ে হওয়ার পর বিয়ের প্রথম থেকে অত্যাচার সহ্য করার পরেও সোনালি সংসার করতে চেয়েছিল। 2020-তে লকডাউনের মাঝে এই সোনালির একটা কন্যা সন্তান হয়। সোনালি ভেবেছিল যে তার হাজব্যান্ড হয়তো এবার চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে তাদের লাইফ একটা বেটার ট্র্যাকে যাবে, কিন্তু না, সন্তান জন্মানোর পরেও তার হাজব্যান্ড সন্দীপ যেমন লোভী ছিল, তার ফ্যামিলি যেমন লোভী ছিল, সেই সমস্ত জিনিসই কন্টিনিউ হতে থাকে। প্রত্যেক দিন তাকে নানান রকম কথা শুনতে হতো তার ইনলসদের কাছে যে তুমি কিছু নিয়ে আসুনি, তোমার মা বাবা কিছু দেয়নি। কিন্তু সোনালির কিছু করার ছিল না, সোনালি সংসার করতে চাইছিল। এবার সন্দীপ পুলিশের সামনে যে বক্তব্য দিচ্ছিল তাতে ফেরত যায়। সন্দীপ বলছে যে এই 14ই ফেব্রুয়ারি 2025 ভ্যালেন্টাইন্স ডে দিন তার মামার ছেলের বিয়ে ছিল, সে তো যাবে না, কিন্তু তার ওয়াইফ সোনালি বলে যে আমার তো মামার ছেলের বিয়ে, আমাকে যেতেই হবে, না হলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে। তখন সন্দীপ বলে যে ঠিক আছে চলে যাও। তো 14 তারিখে বিয়ে ছিল, 12 তারিখে এই সোনালি মধ্যপ্রদেশের জন্য রওনা দেয় তার নিজের 4 বছরের মেয়েকে নিয়ে। সেখানে পৌঁছে যায়, 14 তারিখ বিয়ে হয়। 15 তারিখ হঠাৎ করে কল আসে এই সোনালির কাছে। সন্দীপ ফোন করেছিল, সন্দীপ ফোন করে বলে যে তুমি যদি একদিনের মধ্যে বাড়ি না আসো তাহলে আর কোনো দিনও বাড়িতে এসো না, ওইখানেই থেকে যাও। তখন সোনালি বুঝতে পারে যে তার কাছে তার মামার ছেলের বিয়েটা ইম্পর্টেন্ট না, এই কারণে সে বৌভাত অ্যাটেন্ড না করি সোজা 16 তারিখ সন্ধেবেলা নাগাদ চলে আসে সন্দীপের কাছে এবং আসা মাত্রই সন্দীপ ঝগড়া শুরু করে। সোনালিও উচ্চস্বরে তার সাথে ঝগড়া করে এবং সেই ঘরেই কিন্তু তাদের 4 বছরের মেয়ে আছে, সে সমস্ত কিছু দেখছে। মা বাবার ঝগড়া দেখা তার অভ্যাস ছিল এবং সেই অভ্যাসের জন্যই সে একটা সময় বিছানার উপর ঘুমিয়ে পড়ে। সন্দীপ যখন মাঝরাত গড়িয়ে যায় হঠাৎই আরও অ্যাগ্রেসিভ হয়ে সোনালির গায়ে হাত তুলতে থাকে এবং এই গায়ে হাত তুলতে তুলতে একসময় সোনালিকে এতই মারে যে এই সোনালি বেহুশ হয়ে পড়ে যায়। তারপর হঠাৎই এই যে 4 বছরের মেয়ে আছে তার কোথাও না কোথাও ঘুমটা ভেঙে যায় এবং ঘুমটা ভেঙে সে চুপ করে বালিশের নিচ থেকে দেখে যে তার বাবা তার মায়ের পিঠটাকে তুলে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে এবং এই জিনিসটা তার মনে প্রভাব ফেলে। কিন্তু তার মায়ের কি হয়েছে সে এক্স্যাক্টলি বুঝতে পারছে না। সবার কাছে শুনছে যখন যে তার মা মারা গেছে, সে তো সবাইকে বলতে পারছে যে তার মা মারা গেছে, কিন্তু কিভাবে হয়েছে, কেন হয়েছে, তার বাবা তাকে মারত, কিন্তু এর যে ভলিউমটা আছে সেটা সে এখনও বুঝতে পারছে না। এই সমস্ত কর্মকাণ্ডের পর এই সন্দীপকে কোর্টে তোলা হয়, কোর্ট থেকে তাকে রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এইবার টাইম আসে এই যে সোনালি আছে তার শেষকৃত্য করার। এইবার মেনলি কি হয় যে কোনো ওয়াইফ মারা গেলে তার হাজব্যান্ডই তার মুখে আগুন দেয়, কিন্তু এই ক্ষেত্রে যখন সন্দীপকে পুলিশ শ্মশানে নিয়ে আসে তখন এই সোনালির ফ্যামিলি এই সন্দীপকে রীতিমতন ঝাঁটা মেরে তাড়িয়ে দেয়। তাহলে সোনালির শেষকৃত্য কে করবে? তারা ডিসাইড করে যেহেতু তার 4 বছরের মেয়ে তার সবথেকে প্রিয় ছিল, তার জন্য সে এতদিন বেঁচে ছিল, মরে যাওয়ার পরেও তার 4 বছরের মেয়ে তাকে জাস্টিস পাইয়ে দিল, তাকে যে মার্ডার করা হয়েছে সেটা বলে দিল, সে নিজে থেকে কিছু করেনি সেটাই বলে দিল।
সেই কারণে সেই ফ্যামিলি ডিসাইড করে যে এই 4 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে সেই মুখে আগুন দেবে, সেই মুখে আগুন দেয়। এবং সেই শেষকৃত্যর পর সেই মেয়েটা কি বলে জানেন? তাকে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে বাবা কোথায়। তখন সে বলছে যে বাবা মাকে মেরেছে, এই কারণে পালিয়ে গেছে, এই কারণে মায়ের কাজে সে আসতে পারেনি। কতটা মনে কষ্ট নিয়ে সে কি বুঝতে পারছে আমার জানা নেই, কিন্তু पापा क्यों नहीं आए बेटा? पापा ने मम्मा तो मार दिया था इसलिए वो नहीं आए। पुलिस उन तो ढूंढे ही उनके माँ तो और पापा तो पापा तो ढूंढ लिया उनने, उनकी माँ तो ढूंढा इसलिए वो ढूंढने में लगे पुलिस, इसलिए वो पहले ढूंढने में लगे फिर ढूंढ ले फिर उनको जेल में भी डाल सकते, इसलिए वो अभी वो रूम में कैमरे से लग गए, इसलिए वो कैमरे से सब देखते हैं। मेरे उधर ही कपड़े छूट गए, इसलिए वो लाने की वजह से पुलिस। आपने क्या किया फिर आज इधर? क्या किया? किया पापा नहीं आए। এই ভিডিওটা দেখার পর রীতিমতন আমার মনটা একদম ভেঙে গেছে। এখানে একটা কোশ্চেন আপনারা করতে পারেন যে এই সোনালি তাকে মোটিভেট করেছিল তার হাজব্যান্ড, সেই কারণে তার তো এমনি সাজা হতো, তাহলে এখানে বাচ্চাটা বলে দিয়ে আর কি এমন এক্সট্রা সাজা হলো? দেখুন, এক তো মোটিভেট করা এবং ডোমেস্টিক ভায়োলেন্স, তার জন্য একরকমের সাজা আছে, সেই সাজাটা বেশি বড় হতো না, কিন্তু কাউকে খুন করলে তার সাজাটা অনেক বড়। এবং এইখানে সবথেকে বড় ম্যাটার হচ্ছে এই যে বাচ্চাটা, সে যে এই সমস্ত কিছু না বুঝে বলল, তার স্টেটমেন্টটা কি কোর্টে গ্রাহ্য হবে? আর কোর্টে যদি গ্রাহ্য নাও হয়, পুলিশ যেহেতু একটা এভিডেন্স, একটা আইডিয়া পেয়েছে এবং নিজে সন্দীপ স্বীকার করে নিয়েছে সব, হয়তো আশা করা যায় যে সোনালি জাস্টিস পাবে। ছিল আজকের একটা ছোট্ট ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।